নেফ্রনকে কলাস্থানিক ভাগে ভাগ করলে দুটো গঠন দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল, দুই হচ্ছে বৃক্কীয় নালিকা। এই ম্যালপিজিয়ান কর্পাসেলকে আবার দুভাগে ভাগ করা হয়, এক বোম্যানের ক্যাপসুল, দুই হচ্ছে গ্লোমেরুলাস। এই বোম্যানের ক্যাপসুল হচ্ছে ফানেল সদৃশ্য বদ্ধ ও স্ফীত প্রান্ত যা গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে। বোম্যানের ক্যাপসুলটা কি? বদ্ধ আর স্ফীত প্রান্ত যা গ্লোমেরুলাসকে আবৃত করে রাখছে। আর গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হচ্ছে রক্তজালকের পিণ্ড বিশেষ, মানে গ্লোমেরুলাসের মধ্যে অন্তর্মুখী ধমনিকা গ্লোমেরুলাসে প্রবেশ করে এবং 0.5 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন 50টি রক্তনালীতে বিভক্ত হয়। 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে বহির্মুখী ধমনিকা হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে অন্তর্মুখী ধমনিকা 0.5 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে বহির্মুখী ধমনিকা হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেখানে জালিকাগুলো এতটাই ঘন সংঘবদ্ধভাবে থাকে যার ফলে একটা রক্তজালকের পিণ্ড মনে হয়। আর অন্তর্মুখী ধমনিকা কি? ছোট ও প্রশস্ত, মানে ছোট হয় নালীটি আর মোটা হয়। আর বহির্মুখী ধমনিকার নালীটি হয় সরু এবং লম্বাটে অর্থাৎ দীর্ঘ। এই বোম্যানের ক্যাপসুলে আমরা দুখানা স্তর দেখতে পারি, একটা হচ্ছে প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে ভিসেরাল স্তর। প্যারাইটাল স্তর মানে কি? প্যারাইটাল স্তর হচ্ছে বাইরের স্তরটা, আর ভিসেরাল স্তর কি? ভিসেরাল স্তর হচ্ছে ভেতরের স্তরটা। এই হচ্ছে এটা যদি ম্যালপিজিয়ান কর্পাসেল একটা বদ্ধ স্ফীত প্রান্ত ফানেল আকৃতির, এটা হচ্ছে রক্তজালকের পিণ্ড, এটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকাটা। এই অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করে 50টি রক্তনালীতে বিভক্ত হয়। এখানে রক্তনালীটা 50টা থাকে। এই 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে বহির্মুখী ধমনিকা দিয়ে বাইরে বেরিয়ে যায়। অন্তর্মুখী ধমনিকাটি হচ্ছে ছোট এবং মোটা, বহির্মুখী ধমনিকা হয় সরু এবং রোগা, মানে সরু এবং লম্বাটে হয়। এই ম্যালপিজিয়ান কর্পাসেল মানে বোম্যানের ক্যাপসুল দুটো ভাগ, এটা পুরোটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল, এর মধ্যে দুটো ভাগ, এটা হচ্ছে বোম্যানের ক্যাপসুল, এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এটা অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা। এই বোম্যানের ক্যাপসুলে আমরা দুখানা স্তর দেখতে পারি, একটা হচ্ছে প্যারাইটাল স্তর আর একটা হচ্ছে কি ভিসেরাল স্তর। প্যারাইটাল স্তর কোনটা? এই বাইরের এই স্তরটা হচ্ছে প্যারাইটাল স্তর, বাইরের এই স্তরগুলো হচ্ছে প্যারাইটাল স্তর, এই স্তরগুলো। আর ভিসেরাল স্তর হচ্ছে এই স্তরটা। তাহলে এই স্তর হচ্ছে প্যারাইটাল, আর ভেতরের এই স্তরগুলো এটা হচ্ছে ভিসেরাল। বোঝা গেল? প্যারাইটাল স্তর হচ্ছে বাইরের স্তর আর ভিসেরাল হচ্ছে ভেতরের স্তর। প্যারাইটাল স্তরের মধ্যে আয়সাকার কোষ দেখা যায়, এই জায়গাটার মধ্যে কোষগুলো ভর্তি ভর্তি হয়ে থাকে। এই সমস্ত জায়গার মধ্যে কোষ দেখা যায়। এই প্যারাইটাল স্তরের এই অংশে বিভিন্ন কোষ দেখা যায়। এরা হচ্ছে প্যারাইটাল স্তরটা রক্তজালকের সংলগ্ন থাকে না, মানে এই গ্লোমেরুলাসের সংলগ্ন নেই, এটা একেবারেই আলাদা হলো। এবার হচ্ছে তাহলে প্যারাইটাল স্তর কি? বাইরের স্তর, এপিথেলিয়াম বা আয়সাকার কোষ দেখা যাচ্ছে এখানে, আর রক্তজালক সংলগ্ন থাকছে না, মানে এখানে রক্তজালকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর কি? ভেতরের স্তর,
ভিসেরাল ভয়হস্যি, তার মানে ভয়হস্যি থাকা মানে ভিতর, আর ভয়হস্যি এই ভয়হস্যি মানে একই জিনিস বুঝবো। তাহলে আমরা ভিসেরাল মানে হচ্ছে ভেতরের স্তর, আর প্যারাইটাল মানে বাইরের স্তর। যেহেতু ভিসেরাল স্তরের সাথে ভয়হস্যি আর ভেতরের সাথে ভয়হস্যির মিল আছে, তাহলে ভিসেরাল স্তর মানেই হচ্ছে ভেতরের স্তর। আচ্ছা, এই ভিসেরাল স্তরটা কোথায়? এই অংশটা হচ্ছে ভিসেরাল স্তর। এই ভিসেরাল স্তর হচ্ছে গ্লোমেরুলাস সংলগ্ন থাকে, গ্লোমেরুলাসের কাছাকাছি অবস্থিত। এখানে চ্যাপ্টা আকৃতির কোষ দেখা যায়। এই ভিসেরাল স্তরে চ্যাপ্টা আকৃতির কোষ দেখা যায়। কোথায় কোষটা দেখা যায়? এই অংশটাতে, এই অংশটাতে কোষটা দেখা যায়। এই কোষটাকে বলা হয় পোডোসাইট। ভিসেরাল স্তরে যে চ্যাপ্টা আকৃতির কোষ দেখা যায় তাকে বলা হয় পোডোসাইট। এই পোডোসাইট থেকে যখন ক্ষণপদ নির্গত হয়, যেমন অ্যামিবা ক্ষণপদ নির্গত করে, এই পোডোসাইট কোষটা থেকে যখন এরকম ক্ষণপদ নির্গত করে তখন তাকে বলা হয় পেডিসেল। যখন পোডোসাইট কোষটা ক্ষণপদ নির্গত করবে তখন তাকে বলা হয় পেডিসেল। হলো দুটো পেডিসেলের মাঝের স্থানটাকে, এরকম একটা পেডিসেল, আর এই পেডিসেলের এই মাঝে যেই স্থান থাকবে সেই স্থানটাকে আমরা বলবো পরিস্রাবণ ছিদ্র বা স্লিট পোর। পরিস্রাবণ ছিদ্র বা স্লিট পোর। তাহলে কি হলো? আমরা বললাম ম্যালপেজিয়ান কর্পাসেল দুটো ভাগ, বোউম্যানের ক্যাপসুল অ্যান্ড গ্লোমেরুলাস। বোউম্যানের ক্যাপসুল হচ্ছে কি? ফানেল সদৃশ্য, নেফ্রনের মধ্যে অবস্থিত ফানেল সদৃশ্য বদ্ধ ও স্ফীত প্রান্ত। এই বোউম্যানের ক্যাপসুলে দুখানা স্তর দেখা যায়, প্যারাইটাল স্তর আর ভিসেরাল স্তর। প্যারাইটাল স্তর মানেই হচ্ছে বাইরের স্তর। সেখানে কি হয়? সেখানে একটা আয়সা আকৃতির কোষ দেখা যাচ্ছে, এবং এই প্যারাইটাল স্তর রক্তজালকের সংস্পর্শে থাকে না বা সংলগ্ন থাকে না। ভিসেরাল স্তর কি? ভিসেরাল স্তর হচ্ছে ভিতরের স্তর, এবং ভিসেরাল স্তরে কি হচ্ছে? গ্লোমেরুলাস সংলগ্ন থাকে এই ভিসেরাল স্তর, এবং ভিসেরাল স্তরে যে চ্যাপ্টা আকৃতির কোষ দেখা যায় তাকে বলা হয় পোডোসাইট। ভিসেরাল স্তরে যে চ্যাপ্টা আকৃতির কোষ দেখা যায় তাকে বলা হয় পোডোসাইট। এই পোডোসাইট কোষ থেকে যখন ক্ষণপদ নির্গত হয় তখন তাকে বলা হয় পেডিসেল। পোডোসাইট কোষ থেকে যখন ক্ষণপদ নির্গত হয় তখন তাকে বলে পেডিসেল। আর দুটো পেডিসেলের মাঝে যেই স্থানটা থাকে সেই স্থানটাকে কি বলা হয়? পরিস্রাবণ ছিদ্র বা স্লিট পোর। পরিস্রাবণ ছিদ্র বা স্লিট পোর হলো, এই হলো আমাদের বোউম্যান ক্যাপসুলের সম্পূর্ণ ধারণা। এবার গ্লোমেরুলাস বলেছিলাম। গ্লোমেরুলাস কি বলেছিলাম? রক্তজালকের একটা পিণ্ড বিশেষ। কি করে রক্তজালকের পিণ্ডটা তৈরি হচ্ছে? অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করে 0.5 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন 50টি রক্তনালীতে ভাগ হবে। 0.5 ব্যাস সম্পন্ন 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে এটা বহির্মুখী ধমনিকা হয়ে বাইরে বেরিয়ে আসছে। আর অন্তর্মুখী ধমনিকাটি হয় ছোট এবং মোটা, বহির্মুখী ধমনিকাটি হবে সরু এবং দীর্ঘ অর্থাৎ লম্বা। এই হলো আমাদের বোউম্যানের ক্যাপসুল অ্যান্ড গ্লোমেরুলাস। বোউম্যানের ক্যাপসুলের মধ্যে প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর পড়লাম। আচ্ছা, বলেছিলাম নেফ্রনের দুভাগ, ম্যালপেজিয়ান কর্পাসেল আর বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকা বা তিনটে ভাগ হয়। বৃক্কীয় নালিকার তিনটে ভাগ দেখা যায়। এক হচ্ছে পিসিটি, হেনলির লুপ, ডিসিটি। পিসিটি কি? পিসিটি হচ্ছে পরাসংবর্ত নালিকা অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এটা হচ্ছে পিসিটি। হেনলির লুপ ডিসিটি। ডিসিটি ফুল ফর্ম কি? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল মানে নালিকা। তাহলে পরাসংবর্ত নালিকা, হেনলির লুপ, দূরসংবর্ত নালিকা। এটা হচ্ছে বৃক্কীয় নালিকা। এই তিনটে নালী নিয়ে গঠিত। আরেকটা নালিকা দেখা যায়, সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা। ঠিক আছে, এই হলো আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেল আর বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসেলের পুরো ভাগ আমরা পড়লাম। এবার আমরা বৃক্কীয় নালিকার পিসিটি, হেনলির লুপ এবং ডিসিটি সম্পর্কে পড়লে
আমাদের নেফ্রনের গঠনটা কমপ্লিট হবে। ঠিক আছে, এবার আমি পড়ব পিসিটি, হেনলি লুপ, ডিসিটি। আচ্ছা, বৃক্কীয় নালিকাকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পরাসংবর্ত নালিকা আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, 2 হেনলির লুপ, 3 হচ্ছে দূরসংবর্ত নালিকা আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আমরা এখন পড়ব পরাসংবর্ত নালিকা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কি বলেছে? এটা হচ্ছে নেফ্রনের ম্যালপিজিয়ান কর্পাসেলের পর প্রথম অংশ, অর্থাৎ এই অংশটা প্রথম অংশ, অধিক কুণ্ডলীকৃত। এই অংশটা একটু বেশি পাকানো থাকে। এটা হচ্ছে 14 ন্যানোমিটার দীর্ঘ সম্পন্ন হয়, 57 থেকে 60 মাইক্রন ব্যাস সম্পন্ন। 14 ন্যানোমিটার দীর্ঘ, অর্থাৎ মোটাটা হচ্ছে 14 ন্যানোমিটার, আর ব্যাস হচ্ছে লম্বাই হচ্ছে মাইক্রন ব্যাস সম্পন্ন। এর মধ্যে আমাদের ব্রাশ বর্ডার, তাহলে এটা হচ্ছে নেফ্রনের প্রথম অংশ, অধিক পাকানো থাকে। এটা 14 মিলিমিটার দীর্ঘ হয়, অর্থাৎ মোটাটা 14 মিলিমিটার হয়, আর 57 থেকে 60 মাইক্রন ব্যাস সম্পন্ন। এর মধ্যে ব্রাশ বর্ডারযুক্ত ঘনতলাকার কোষ দেখা যায়, অর্থাৎ যে কোষটা দেখা যায় সেটা ব্রাশ যেমন খোঁচা খোঁচা থাকে ওরকম খোঁচা খোঁচা ব্রাশ বর্ডার দেখা যায়। এই কোষের মধ্যে নিউক্লিয়াসটা গোলাকৃতির হয় এবং সাইটোপ্লাজম দানাময় হয়। তাহলে কি? এটা হচ্ছে নেফ্রনের প্রথম অংশ, নেফ্রনের ম্যালপিজিয়ান কর্পাসেলের পর প্রথম অংশ, অধিক কুণ্ডলীকৃত থাকে, মাইক্রোভিলাই উপস্থিত। মাইক্রোভিলাইটা কি? একটা কোষ, এই কোষের মধ্যে এরকম এরকম ওপরের দিকে অংশ দেখা যায়, এইগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। যখন এগুলো আমরা মাইক্রোস্কোপে ফেললে দেখতে পাবো। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, এই কোষের মধ্যে আমরা জানি মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকুওল, এই সমস্ত এই কোষের মধ্যে উপস্থিত থাকে। সেরকম এদের নিউক্লিয়াসটা গোলাকৃতি হয়, সাইটোপ্লাজম দানাময় হয়, এবং সাইটোপ্লাজমের মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো, ভ্যাকুওল দেখতে পাবো, গলগি বডি দেখতে পাবো। তাহলে পরাসংবর্ত নালিকায় আমরা কী কী জানলাম? এক হচ্ছে প্রথম অংশ, বৃক্কীয় নালিকার প্রথম অংশ হচ্ছে পরাসংবর্ত নালিকা। এটা হচ্ছে অধিক কুণ্ডলীকৃত হয়, মাইক্রোভিলাই উপস্থিত থাকে, 14 মিলিমিটার দীর্ঘ হয়, 57 থেকে 60 মাইক্রন ব্যাস সম্পন্ন হয়। এর মধ্যে ব্রাশ বর্ডারযুক্ত ঘনতলাকার কোষ দেখা যায়, সেই কোষের নিউক্লিয়াসটি গোলাকৃত হয় আর সাইটোপ্লাজম দানাময় হয়, এবং সাইটোপ্লাজমের মধ্যে গলগি বডি, ভ্যাকুওল অ্যান্ড মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। এই অংশটা হচ্ছে পরাসংবর্ত নালিকা। এবার আমরা পড়ব হেনলির লুপ। হেনলির লুপটা কি? পরাসংবর্ত নালিকার শেষ প্রান্তটা সোজা হয়ে মেডালায় প্রবেশ করে দূরসংবর্ত নালিকার দিয়ে বাইরে বেরিয়ে গেছে। সেই হেনলি লুপটা সোজা হয়ে ইউ আকৃতি বিশিষ্ট একটা আকৃতি সৃষ্টি করছে। পরাসংবর্ত নালিকার শেষ প্রান্তটা সোজা হয়ে ইউ আকৃতির যে অংশ গঠন করছে তাকে বলা হয় হেনলির লুপ। পরাসংবর্ত নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে মেডালায় প্রবেশ করে ইউ আকৃতির এক গঠন সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে হেনলির লুপ। তাহলে হেনলির লুপ কোনটা? এখান থেকে এইটা হচ্ছে পুরোটা হেনলির লুপ, অর্থাৎ 2 হলো। এই হেনলির লুপে দুটো বাহু দেখা যায়, এক হচ্ছে অধোগামী বাহু অর্থাৎ নিম্নগামী বাহু। অধোগামী বাহু মানে নিম্নের দিকে যে বাহুটা থাকে সেটা, আর ঊর্ধ্বগামী বাহু মানে ওপরের দিকে উঠছে। এখানে অধোগামী বাহু হচ্ছে এই অংশটা, মোটা অধোগামী বাহু হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে সরু অধোগামী বাহু, তারপরে এখানে আবার সরু অধোগামী বাহু, এটা হচ্ছে মোটা ঊর্ধ্বগামী বাহু, এগুলো হচ্ছে ঊর্ধ্বগামী বাহু। যেহেতু বাহুটা উপরের দিকে সরবরাহটা হচ্ছে, সমস্ত জল ফল সব ওপরের দিকে সরবরাহ হবে, সেজন্য এটা নিচের দিকে নেমে আবার ওপরের দিকে উঠছে, তাই জন্য এই নিচের দিকে যে নামছে সেটা হচ্ছে অধোগামী বাহু, তারপরে ওপরের দিকে উঠছে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী বাহু। তাহলে ঊর্ধ্বগামী বাহু আর অধোগামী বাহু। অধোগামী বাহু যেমন পুরু ও মোটা হয়, এই অংশটা পুরু ও মোটা আকৃতির, সেটা হচ্ছে পুরু
আর মোটা আকৃতির অধোগামী বাহু, পুরু প্রাচীর বিশিষ্ট মোটা অধোগামী বাহু, আর একটা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট সরু অধোগামী বাহু। দেন ঊর্ধ্বগামী যখন বলবো সেটা আমি আগে বলবো পাতলা, তারপরে বলবো পুরু। ঊর্ধ্বগামীতে বলবো পাতলা প্রাচীর বিশিষ্ট সরু ঊর্ধ্বগামী বাহু, যেখানে আগে এটা পড়ছে। তারপরে আমরা বলবো মোটা প্রাচীর বিশিষ্ট পুরু প্রাচীর বিশিষ্ট মোটা অধোগামী বাহু। বোঝা গেল? আর এই হেনরি লুপের ব্যাস হচ্ছে, এই পাতলা অধোগামী বাহুর ব্যাস হচ্ছে 15 মাইক্রন হয়, আর মোটা অধোগামী বাহুর ব্যাস হয় 30 মাইক্রন। তাহলে কি হলো? হেনরি লুপ হচ্ছে পরাসংবর্ত নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে মেডালায় প্রবেশ করবে। পরাসংবর্ত নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে মেডালায় প্রবেশ করে একটা ইউ আকৃতির গঠন সৃষ্টি করে, যাকে বলা হয় হেনরি লুপ। তাহলে হেনরি লুপ হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট একটা গঠন। এখানে এর দুটো বাহু দেখা যায়, এক হচ্ছে অধোগামী, দুই হচ্ছে ঊর্ধ্বগামী। অধোগামী বাহুকে আবার দুভাগে ভাগ করা হয়, কি? পুরু প্রাচীর বিশিষ্ট মোটা অধোগামী বাহু, পাতলা প্রাচীর বিশিষ্ট সরু অধোগামী বাহু। ঠিক সেরকমই ঊর্ধ্বগামী বাহুকে দুভাগে ভাগ করা হয়, কি? পাতলা প্রাচীর বিশিষ্ট সরু ঊর্ধ্বগামী বাহু, পুরু প্রাচীর বিশিষ্ট মোটা ঊর্ধ্বগামী বাহু। হলো? এইটা হলো আমাদের হেনরির লুপ। এই অংশটা হচ্ছে হেনরির লুপ। তারপরে আমরা যাব দূরসংবর্ত নালিকা অর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এটার অবস্থান কোথায়? বৃক্কের কর্টেক্স। বৃক্কের কর্টেক্স হচ্ছে বাইরের স্তর বৃক্কের। তাহলে বৃক্কের কর্টেক্স হচ্ছে দূরসংবর্ত নালিকার অবস্থান। এর দৈর্ঘ্য হচ্ছে 4.6 to 5.2 মিলিমিটার, 4.6 to 5.2 মিলিমিটার। ব্যাস হচ্ছে 20 to 25 মাইক্রন মিটার, 20 to 25 মাইক্রন মিটার। এটা হচ্ছে কম কুণ্ডলিকিত অংশ, অর্থাৎ এটা হচ্ছে বেশি পাকানো অবস্থায় থাকে না। পরাসংবর্ত নালিকা বেশি পাকানো অবস্থায় থাকে, দূরসংবর্ত নালিকা বেশি পাকানো অবস্থায় থাকে না। এই অংশের মধ্যে, অর্থাৎ এই দূরসংবর্ত নালিকার মধ্যে আমরা কি দেখতে পারি? ঘনকাকার কোষ দেখা যায়। দূরসংবর্ত নালিকার মধ্যে ঘনকাকার কোষ দেখা যায়। এই ঘনকাকার কোষের মধ্যে নিউক্লিয়াস দেখা যায়, এবং এই নিউক্লিয়াসগুলো এতটাই ঘন সন্নিবিষ্টভাবে থাকে, নিউক্লিয়াসগুলো খুব বেশি কাছাকাছি পরস্পরভাবে অবস্থান করায় অংশটাকে কালো রঙের দেখায়। নিউক্লিয়াসগুলো ঘন সন্নিবিষ্টভাবে অর্থাৎ কাছাকাছি অবস্থান করায় মাইক্রোস্কোপে আমরা অঞ্চলটাকে কালো রঙের বোঝা যায়। সেজন্য একে বলা হয় ম্যাকুলা ডেন্সা, সেজন্য বলা হয় ম্যাকুলা ডেন্সা। এবং দূরসংবর্ত নালিকার শেষ ভাগটা সোজা হয়ে আমাদের সংগ্রাহী নালীর সাথে মেশে, সেই শেষ ভাগটা যে সোজা হয়, সেই সোজা ভাগটাকে বলা হয় সংযোগী নালী অর্থাৎ কালেক্টিং টিউবিউল। দূরসংবর্ত নালিকার শেষ ভাগটা সোজা হয়ে যখন সংগ্রাহী নালিকায় প্রবেশ করছে, তখন সেই শেষ সোজা ভাগটাকে আমরা বলবো কি? সংযোগী নালিকা অর্থাৎ কালেক্টিং টিউবিউল। তাহলে এখানে দূরসংবর্ত নালিকা কোনটা? এই অংশটা হলো। তাহলে দূরসংবর্ত নালিকা সম্পর্কে আমরা কি পড়লাম? দূরসংবর্ত নালিকার অবস্থান হলো বৃক্কের কর্টেক্সে। দূরসংবর্ত নালিকার অবস্থান কোথায়? বৃক্কের কর্টেক্সে। এর দৈর্ঘ্য কত? 4.6 to 5.2 মিলিমিটার, 4.6 to 5.2 মিলিমিটার। এর ব্যাস কত? 20 থেকে 25 মাইক্রোমিটার। আচ্ছা, এটা হচ্ছে কম কুণ্ডলীকৃত অংশ। এর মধ্যে ঘনকাকার কোষ পরিলক্ষিত হয়। এই ঘনকাকার কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসগুলো এতটাই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে যে এই মাইক্রোস্কোপে আমরা এই অঞ্চলকে কালো রঙের দেখাই, যাকে বলা হয় ম্যাকুলা ডেন্সা, যাকে বলি আমরা ম্যাকুলা ডেন্সা। এবং দূরসংবর্ত নালিকার শেষ ভাগটা সোজা আকৃতির হয়। দূরসংবর্ত নালিকার শেষ ভাগটা সোজা হয়ে আমাদের সংগ্রাহী নালিকায় প্রবেশ করে, যার ফলে সেই অংশটাকে আমরা বলবো কি? কালেক্টিং টিউবিউল। সেই অংশটাকে বলি কালেক্টিং টিউবিউল। হলো? বোঝা গেল? তাহলে পরসংবর্ত নালিকা কি? প্রথম অংশ বৃক্কীয় নালিকার। পরসংবর্ত নালিকা কি? বৃক্কীয় নালিকার প্রথম অংশ অধিক কুণ্ডলিকিত অর্থাৎ অধিক পাকানো অবস্থায় থাকে।
মাইক্রোভিলাই উপস্থিত। এই যে মাইক্রোভিলাই, এটা কোষের মধ্যে দেখা যায়। 14 মিলিমিটার হচ্ছে দীর্ঘ হয়, 57 থেকে 60 মাইক্রন ব্যাস সম্পন্ন হয়। নিউক্লিয়াসটা গোলাকৃতি হয়, সাইটোপ্লাজম দানাময় হয়। কী কোষ দেখা যায়? ব্রাশ বর্ডারযুক্ত ঘনতলাকার কোষ দেখা যায়, ব্রাশ বর্ডারযুক্ত ঘনতলাকার কোষ দেখা যায়। হেনরি লুপ কি? এই পরাসংবর্ত নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে মেডালায় প্রবেশ করবে, প্রবেশ করে ইউ আকৃতির গঠন বিশিষ্ট ইউ আকৃতির একটা গঠন তৈরি করে, যেটাকে বলা হয় হেনরি লুপ। এর দুটো বাহু দেখা যায়, অধোগামী আর ঊর্ধ্বগামী বাহু। অধোগামী বাহু কি? পুরু প্রাচীর বিশিষ্ট মোটা অধোগামী বাহু, পাতলা প্রাচীর বিশিষ্ট সরু অধোগামী বাহু। সেরকমই ঊর্ধ্বগামী বাহু হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট সরু ঊর্ধ্বগামী বাহু আর পুরু প্রাচীর বিশিষ্ট মোটা ঊর্ধ্বগামী বাহু। আর এই পুরু প্রাচীর বিশিষ্ট মোটা ঊর্ধ্বগামী বাহুর অধোগামী বাহুর ব্যাস হচ্ছে 30 মাইক্রন আর পাতলার ব্যাস হচ্ছে 15 মাইক্রন। দূরসংবর্ত নালিকা কি? অবস্থান বৃক্কের কর্টেক্সে, অবস্থান হচ্ছে বৃক্কের কর্টেক্সে। দৈর্ঘ্য কত? 4.6 to 5.2 মিলিমিটার। ব্যাস কি? 20 থেকে 25 মাইক্রন মিটার। আচ্ছা, কম কুণ্ডলিকিত অংশ এটা। এর মধ্যে ঘনকাকার কোষ দেখা যাচ্ছে। সেই কোষের মধ্যে নিউক্লিয়াসগুলো এতটাই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে যে মাইক্রোস্কোপে আমরা এই অঞ্চলকে কালো রঙের দেখি, যার ফলে এই অঞ্চলের নাম হচ্ছে ম্যাকুলা ডেন্সা। এর শেষ ভাগটা সোজা হয়, সেই সোজাকৃতির শেষ ভাগটার নাম কি? সংযোগী নালী, অর্থাৎ কালেক্টিং টিউবিউল। আচ্ছা, এইটা হলো বৃক্কীয় নালিকার ভাগ। এই যে নালী, এই যে লম্বা গাছের গুড়ির মতো অংশ, সেটাকে আমরা কি বলবো? সংগ্রাহী নালিকা। এই অংশটাকে আমরা বলবো সংগ্রাহী নালিকা। তাহলে কি বলবো? সংজ্ঞাটা কীরকম? এর সংজ্ঞাটা হচ্ছে দূরসংবর্ত নালিকার শেষ ভাগ সোজা হয়ে যে নালীর সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় সংগ্রাহী নালিকা। তাহলে দূরসংবর্ত নালিকার শেষ প্রান্ত সোজা হয়ে যে নালীর সঙ্গে যুক্ত হচ্ছে তাকে বলা হয় সংগ্রাহী নালিকা। তাহলে আমরা বললাম পরাসংবর্ত নালিকা, হেনরি লুপ, দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা। ঠিক আছে?